8ই মে জানাবো আজকের গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। আর মিলবে না, বাংলায় মদ ব্যান করে দেবে বিজেপি সরকার, বিরাট তথ্য ফাঁস। পদত্যাগ না করার অভিনন্দন, সাহসী হয়ে স্বাধীনতা ঘোষণা করুন। প্রাক্তন বায়ুসেনা কর্মী 8 বছর ধরে শুভেন্দুর সব সামলাতন, কে এই চন্দ্রনাথ রথ। ছবি পোস্টার ছিঁড়ুন, তবে বাড়িতে ঢুকবেন না। আত্মসহায়ক খুন হওয়ার পরে কর্মীদের সংযত করলেন শুভেন্দু। জানেন কে এই হরিশ চ্যাটার্জি এবং হরিশ মুখার্জি? শিবপুরের গোলা বোমাবাজি অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কান্দিতে টিএমসির যুব নেতার বাড়িতে বোমা। কিম্পার অফিসে কেন্দ্রীয় বাহিনী, বিজেপি জেতার পর টলিউডের ভবিষ্যৎ কোন দিকে? বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে, সংসদেও সরব হবেন, মমতার বাড়িতে এসে জানিয়ে দিলেন অখিলেশ। বাংলায় বদলেছে সরকার, প্রশাসনিক জোট কাটিয়ে এবার গতি আসছে রেলের কোন কোন মেগা প্রকল্পে। গদি আঁকড়ে মমতা, রাজ্যপাল ভেঙে দিলেন বিধানসভা। রেজিনগরে আসন ছেড়ে দিচ্ছেন, ভোটে লড়বে নবী আজাদ রাবিন, হুমায়ুনের সঙ্গে তার কি সম্পর্ক জানুন। পুলিশের নাক ফাটিয়ে গ্রেপ্তার শ্রীরামপুরে তৃণমূল কাউন্সিলর, পাঠানো হলো আদালতে। মালদায় ফের ছুরি বেড়ে নৃশংস খুন বিজেপি কর্মীকে। সবচেয়ে বেশি নাম বাতিল 13 আসেনি, জিতেছে তৃণমূল, ভোটের ফল ভাঙল এসআইয়ের মিথ। কোথা থেকে এসেছিল আতিথেয়তার? চন্দ্রনাথ খুনের চাঞ্চল্য তথ্য এলো পুলিশের হাতে। 21-এর ভোটে পিটিয়ে মেরেছিল প্রাপ্তিকে, বিজেপির ক্ষমতা আসতেই মেয়ে বলল এবার বদলা চাই। লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা প্রকল্পে 3000 টাকা, নাকি নতুন করে হবে আবেদন? বিজেপির জয় নিয়ে বড় প্রশ্ন, 2026-এর ফল কি তবে বদলে যাবে? সুপ্রিম কোর্টে মমতার মাস্টার টোক নিয়ে তুঙ্গে জল্পনা। আপত্তি সত্ত্বেও মহিলা বিধায়ককে আলিঙ্গনের চেষ্টা, কংগ্রেসের দপ্তরে প্রবীণ নেতার অশ্লীল কাণ্ড, ভিডিও ভাইরাল। ভোট বিভাজনের খেলা, 207 বনাম 80 নৈপথ্য থাকার সেই রহস্যময় নাম্বার যা ভাগ্য বদলে দিল মমতার। ভেঙে দেওয়া হলো মমতার নেতৃত্বাধীন সরকার, পদক্ষেপের রাজ্যপালের। সরাসরি টার্গেট বলে দিলেন বিরোধিতা দলনেতা। আত্মসহায়ক চন্দ্রনাথের মৃত্যুর পর বাড়তি নিরাপত্তা শুভেন্দুর ঘনিষ্ঠদের। আসামের রাজনীতিতে বড় ভূমিকম্প, মুসলিম ভোট ব্যাংকে বিশাল ধস, কংগ্রেসের এই প্রবর্তনের রহস্য কি? মমতার জেদ বনাম রাজ্যপালের চাল, মধ্যরাতে ভাঙল বিধানসভা, মুখ্যমন্ত্রী থাকছে না দিদি। আসছে বিস্তারিত খবরে। বিজেপি সরকার ক্ষমতা আসার পর 30শে সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে মদের দোকান বন্ধ হয়ে যাবে, এমনই দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এই খবর সত্যতা কতটা? জেনে নিন সরকারি সূত্রে কি বলেছে এবং আদেও বাংলায় মদ নিষিদ্ধ হওয়ার কোনো ঘোষণা হয়েছে কিনা। দীর্ঘ 15 বছর ধরে বাংলায় ক্ষমতা থাকা তৃণমূল কংগ্রেসকে এবার একক সংখ্যা গোষ্ঠীতে হারিয়ে গদি দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আগামী 19শে মে শপথ গ্রহণ অনুষ্ঠান বিজেপির। এই দিনই নির্বাচিত হবে নতুন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে আগামী 30শে সেপ্টেম্বর থেকে নাকি বাংলা জুড়ে মদের দোকান বন্ধ হয়ে যাবে এবং অ্যালকোহল ব্যান করা হবে। জানুন আসল সত্যিটা। পশ্চিমবঙ্গ রাজনৈতিক পালাবদলের আবহে এবার নতুন করে ছড়িয়েছে জল্পনা। দাবি করা হচ্ছে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর আগামী 30শে সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া হবে এবং বাংলায় সম্পূর্ণ অ্যালকোহল নিষিদ্ধ করা হবে। এই খবর ঘিরে ইতিমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। উল্লেখযোগ্য, দেশের কিছু রাজ্যে সম্পূর্ণ এবং আংশিক মদ নিষিদ্ধকরণ চালু থাকলেও পশ্চিমবঙ্গে বর্তমানে সেই ধরনের কোনো রীতি কার্যকর নয়। ফলে 30শে সেপ্টেম্বর থেকে বাংলায় সব মদের দোকান বন্ধ হয়ে যাবে, এই দাবি বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মনে। তবে বাস্তব চিত্র ভিন্ন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বা বিজেপির তরফ থেকে এমন কোনো সরকারি ঘোষণা করা হয়নি যেখানে বলা হয়েছে যে রাজ্যের সম্পূর্ণভাবে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে। প্রশাসনিক সূত্রে এমন কোনো সিদ্ধান্তের ইঙ্গিত মেলেনি। ফলে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার দাবি সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। মমতার পদত্যাগ না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভিডিওতে বার্তা বাংলাদেশের মৌলবাদী নেতার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা
ডিউক মমতার উদ্দেশ্যে বলেন, তিনি যেন পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি নিজের ভিডিও বার্তায় বলেন, সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ না করা এবং সাম্প্রতিক বিজেপির কাছে ক্ষমতায় সাহসী সিদ্ধান্তের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে জুলাই যুদ্ধ সংসদের চেয়ারম্যান আরও বলেন, আরও একটু সাহসী হয়ে দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করুন। বাংলাদেশের স্বাধীনতা যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন তা আমরা ভুলিনি। আমরা 17 কোটি মানুষ এখন আপনাদের সহযোগিতায় সমর্থন করব। আপনি সাহস করে স্বাধীনতা ঘোষণা করুন। আপনার পাশে বাংলাদেশ থাকবে। স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনাদের মতো আমরা স্বীকৃতি দিচ্ছি। প্রাক্তন হয়েও পদত্যাগ করেনি। শুধু যে দল হেরেছে এমনটা নয়, তিনি নিজেও নিজের আসনে হেরেছেন। কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বাসভবনে বৈঠকে মমতা স্পষ্টভাবে জানিয়ে দেন যে লোকভবনে নিয়ে ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। তার কথায় রাজ্যের রাষ্ট্রপতি শাসক কার্যকর হলে সেটাই হোক, রেকর্ড হয়ে থাকুক, সেটা বরখাস্ত করে দিক, আর সেই দিনটা ইতিহাসের একটি কালো দিন হিসাবে নথিভুক্ত হয়ে থাকুক। শুভেন্দু অধিকারীকে খুব কাছ থেকে দেখেছেন তারা সবাই চন্দ্রনাথকে চেনেন। চন্দ্রনাথ রথ, শুভেন্দুর ফাইল বয়ে নিয়ে যাওয়া, শুভেন্দুর মিটিং মিছিলে প্ল্যানিং করা, সবটাই করতেন চন্দ্রনাথ। বাংলায় যখন নতুন সরকারের শপথ নেওয়ার আর মাত্র 48 ঘন্টার কিছু বেশি সময় বাকি, তখনই গুলিতে ছিন্নভিন্ন হয়ে গেল সেই চন্দ্রনাথের দেহ। পয়েন্ট ব্যাংক রেঞ্জ থেকে গুলি বুধবার রাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ যখন বারাসাতের দিকে যাচ্ছিলেন তখনই সেই গাড়ি থামিয়ে বাইক থেকে গুলি করা হয় বলে অভিযোগ। অর্জুন সিং শঙ্কদেব পাণ্ডুর মতো বিজেপি নেতার দাবি করেছেন মৃত্যু নিশ্চিত করতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে চন্দ্রনাথকে। শুভেন্দুর সঙ্গে 8 বছরের সম্পর্ক জানা যায়। চন্দ্রনাথের সঙ্গে বিগত 8 বছরের সম্পর্ক ছিল শুভেন্দুর। প্রাক্তন বায়ুসেনা কর্মী ছিলেন চন্দ্রনাথ রথ। বাড়ি পূর্ব মেদিনীপুরে পুলুক এলাকায়, ঈশ্বরপুর 5 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুভেন্দু অধিকারী তৃণমূল থাকার সময় থেকেই ব্যক্তিগত পরিচয় ছিল তাদের। তখন থেকেই বিশেষ আস্থাভাজন ছিলেন চন্দ্রনাথ। বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ড তদারকি করাই ছিল চন্দ্রনাথের কাজ। 26-এর নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই চন্দ্রনাথ নন্দীগ্রামে গিয়েছিলেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর দলনেতা হওয়ার পর কলকাতায় শুভেন্দু অধিকারীর সব রকম কাজও তদারকি করতেন তিনি। চন্দ্রনাথের বাড়িতে চন্দ্রনাথের পরিবারে রয়েছে তার মা। আগামী শনিবার ব্রিগেডে মহামঞ্চে নতুন সরকার, বিজেপি ওয়েস্ট বেঙ্গল শপথ। তার ঠিক আগেই বুধবার মধ্যরাতে নিজের অতি বিশ্বাস্ত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ড যখন গোটা রাজ্যে তোলপাড়, ঠিক তখনই সংযমের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। নিজের দীর্ঘদিনের ছায়াসঙ্গীকে হারানোর শোকে পাথর না হয়ে দলীয় কর্মীদের চরম সংযত রাখার বজায় আহ্বান জানালেন নন্দীগ্রাম ও ভবানীপুরের জয়ী বিজেপি প্রার্থী। রাজনৈতিক মহলের মতো এই খুনের ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে তার জন্যই এই করা অথচ কৌশল বার্তা সম্ভাব্য মুখ্যমন্ত্রীর। গত সোমবার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। এর মধ্যেই বুধবার রাতে মধ্যমগ্রামে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চন্দ্রনাথকে খুন করা হয়েছে তাতে রাগে ফুঁসছে গেরুয়া শিবির। ক্ষোভ যে কোন সময় অগ্নিগিরিতে এর মতো ফেটে পড়তে পারে এমনই আশঙ্কা করেছে প্রশাসন। ঠিক এই আবহের হাত জোর করে দলীয় কর্মীদের প্রতি শুভেন্দুর নির্দেশ, তৃণমূলের প্রতি আপনাদের ক্ষোভ থাকতেই পারে, প্রয়োজনে এলাকায় তৃণমূলের পতাকা মুক্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলুন, কিন্তু ভুলেও কারো বাড়িতে ঢুকবেন না। কলকাতায় মানচিত্র হরিশ নামটির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে দক্ষিণ কলকাতায় কালীঘাট এবং ভবানীপুর অঞ্চলে রাজনীতির অলিগলি যারা চেনেন তাদের কাছে হরিশ মুখার্জি রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিট অত্যন্ত পরিচিত নাম। বাংলায় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসিত ভিটে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটই। আবার মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন নির্বাচনের কেন্দ্র ভবানীপুরের প্রধান সংযোগকারী রাস্তা হলো হরিশ মুখার্জি রোড। কিন্তু এই দুই হরিশ আসলে কারা? অনেকেই নাম দুটো ভুলিয়ে ফেলেন, তবে ইতিহাসের পাতায় এই দুই ব্যক্তিত্বের পরিচয় সম্পূর্ণ আলাদা।
কলকাতার ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভবানীপুরের প্রধান রাস্তাটি, যার নামে সেই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলায় নবজাগরণের অন্যতম প্রধান স্তম্ভ। তবে তার কিশোর বয়স ছিল কষ্টে ঘেরা। খুব অল্প বয়সী সংসার চালানোর কারণে তার পড়াশোনা ছেড়ে চাকরির জীবনে পা রাখতে হয়। ইংরাজি ভাষায় দারুণ দখল থাকার কারণে ব্রিটিশ কোম্পানিতে চিঠি লেখার কাজ পেয়েছিলেন তিনি। কিন্তু তখনও কেউ জানতো না এই হরিশ ভবিষ্যতে একটি ব্রিটিশ আমলের বিরুদ্ধে কলম ধরবেন। সময় 11তেই হরিশ্চন্দ্র হয়ে ওঠেন নির্ভীক এক সাংবাদিক। তিনি ছিলেন বিখ্যাত হিন্দু পেট্রিয়টের পত্রিকার সম্পাদক। ব্রিটিশ আমলে যখন নীলকর সাহেবদের অত্যাচারের বাংলার কৃষকদের পিঠে দেওয়ালে ঠেকে গেছিল, বাংলায় কৃষকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছিল, তখন হরিশ্চন্দ্র তার কলমের তলোয়ারের মতো ব্যবহার করেছিল। তার শোণিত লেখনী নীল চাষের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে সাহায্য করে। তিনি কেবল লিখতেনই না, নিজের উপার্জনের সবটুকু খরচ করতেন নীল চাষিদের আইনি লড়াইয়ে সাহায্য করতে। শোনা যায় তার বাড়িতে নীল চাষিদের অবরিত দ্বার ছিল। নীলকরদের করা মানহানির মামলা এবং লড়াইয়ের ধকল সইতে না পেরে মাত্র 37 বছর বয়সে তার মৃত্যু হয়। মূলত তার আবেদনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবানীপুরের এই দীর্ঘ রাস্তাটির নামকরণ হয়। রাজ্যের পালাবদল, নতুন সরকার গঠনের পথে বিজেপি। এর মধ্যেই বিগত কয়েকদিন থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে আসছে লাগাতার হিংসার খবর। এদিন দুপুরের মধ্যে হাওড়া 36 নম্বর ওয়ার্ডের শিবপুর চৌরাবস্তি এলাকার বোমাবাজি গুলি চালানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার স্বাভাবিক সুর চড়েছে বিজেপির নেতাদের অভিযোগ, ভোটের পর এমন এলাকায় ভয় দেখাতে শিবপুরে গ্রাস অরূপ রায় ঘনিষ্ঠ শামিক আহমেদ ওরফে বরের নেতৃত্বে এই হামলা ঘটেছে। বিজেপির সংখ্যালঘু কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় 2 বিজেপি কর্মী আহত হয়েছে বলে খবর। একদিকে ঘটনার পর থেকেই নিখোঁজ মিলছে না তৃণমূল দুষ্কৃতীদের অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, যার কেন্দ্রীয় বাহিনী তাদের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এদিকে দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে শিবপুর থানায় জমায়েত করেন বিজেপি নেতৃত্ব। তারা বিজেপি কর্মীদের সমর্থক। ইতিমধ্যেই পুলিশ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি অভিযোগ শোরগোল কালিন্দিতে। বুধবার রাতের অন্ধকার কান্দি ব্লক যুব তৃণমূল সভাপতি উসমান গানির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ। উসমানের স্ত্রী রিয়া দত্ত গনি আবার কান্দি পঞ্চায়েতের সমিতির শিক্ষা কর্মকর্তা বটে। ঘটনার কান্দি থানার লিখিত অভিযোগও দায়ের হয়েছে। সূত্রে খবর, রাতে তিনি যখন অরন্দপুর হাটতলা এলাকার বাড়িতে ছিলেন সেই সময় তার বাড়িতে আছড়ে পড়ে বোমা। ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চাঞ্চল্য রাজনৈতিক আগিনাতেও। অভিযোগ দায়ের হতেই তদন্ত নেমেছে পুলিশ। ঘটনার রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 15 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে শুরু হচ্ছে দলবদলের পালা। এরই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে সিনেমা ইন্ডাস্ট্রির বিভিন্ন বিভাগে। যেমন ইম্পা মানে প্রযোজক সংস্থার বিক্ষুব্ধ প্রযোজকরা এই সংস্থার দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ইসি কমিটি ভেঙে নতুন করে নির্বাচন দাবি জানানোর বিক্ষুব্ধ প্রযোজকরা। গেরুয়া ঝড় উঠতেই ইম্পার অফিসে গঙ্গাজল দিয়ে ধুয়ে সাফ করার মতো ছবিও দেখা গেছে। ইম্পার নির্বাচিত সভাপতি পিয়া সেনগুপ্তার পদত্যাগের দাবিও জানান তারা। জরুরি ভিডিওতে মিটিং ডাকতে হয় ইম্পার সভাপতিকে। সেই মিটিংয়ে ঠিক করা হয় আগামী 22শে মে জেনারেল মিটিং হবে, এমনই জানিয়েছেন পিয়া সেনগুপ্ত। ইতিমধ্যে ইম্পার অফিসে ধুমধুমার কাণ্ড চলে 2 দিন ধরে। সরগরম হয়ে ওঠে ইম্পার অফিস। বিক্ষুব্ধ প্রযোজকরা বউবাজার থানার অভিযোগ
করে মঙ্গলবার ইম্পার সেক্রেটারির বিরুদ্ধে ফাইল লুটপাট হতে পারে। অন্যদিকে প্রিয়া সেনগুপ্ত আবার বউবাজার একই দিনে অভিযোগ করে রিম্পার অফিসের নিরাপত্তা নিয়ে। এরপর বুধবার ইম্পার সদস্যদের নিয়ে যখন মিটিং চলে তখনই পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর অফিসে এসে নাজির সৃষ্টি করে। যদিও বিক্ষোভ প্রযোজকদের মতে তাদের আলোচনার মাধ্যমেই সমস্যা মিটতে চেয়েছিল। প্রযোজক পরিবেশ শতদীপ সাহা জানান বহু বছর ধরে ক্ষোভ জমে রয়েছে, ভয়ে কেউ মুখ খুলতে পারত না। প্রযোজক হলমালিকররা নানান নিয়ম বিরক্ত হয়েছেন। ছবি রিলিজ ক্যালেন্ডার নিয়ে মুখ খুলতে পারতাম না, বহু বছর বিজেপি বলে দাগিয়ে দিত। আজ কথা বলার সাহস হয়েছে। এখন দেখার জেনারেল মিটিংয়ে কি ব্যবস্থা হয়। এই কমিটিকে সকল মেনে নেয় নাকি এই কমিটি ভেঙে নতুন নির্বাচনের পথে যায় ইম্পা। তৃণমূল 234 আসনে জিতে এবার বাংলায় ক্ষমতায় আসবে, এমনটাই প্রত্যাশা ছিল অখিলেশ যাদবের। তবে 234 তো দূরের কথা, 100-র গণ্ডিতেই পেরোতে পারেনি। 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস তৃণমূলের পরাজয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন অখিলেশ যাদব। তৃণমূলের পরাজয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন অখিলেশ যাদব। কালীঘাটের সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়ে এদিন বাংলার ভোট নিয়ে সরব হলেন তিনি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেরেক ও ব্রায়ানকে পাশে নিয়ে অখিলেশ বলেন, নির্বাচনীয় বেইমানি হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। যখন স্বচ্ছ নির্বাচন হয়েছে তখন তিনি জিতেছেন, তবে এবার বিজেপি কমিশনের সঙ্গে ওদের সঙ্গী আন্ডারগ্রাউন্ডের লোকজন যা করছে তা বেইমানি। তিনি আরও বলেন, বিজেপি উত্তরপ্রদেশের বেইমানি ট্রায়াল দিয়েছে, পুরো ভোট লুট করেছে, বাংলায় সেটাই করলো। অখিলেশের দাবি, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ যখন ভোট হয়েছে তখন কোনো অফিসারকে সরানো হয়নি, আর বাংলাতে তখন পুরো স্ট্রাকচার বদলে দিল, নিজেদের মতো করে সাজানো হয়েছে, বুলেট দিয়ে ভয় দেখানো, ভোট করানো হয়েছে, পুরো ভোট প্রক্রিয়া উল্টে দেওয়া হয়েছে মন্তব্য করেন অখিলেশ। তার কথায় এখন আগের রেজাল্ট বেরোয়া, তারপর গণনা হবে। তারপর ভোটটা হবে, তারপর ভোটের লিস্ট ঠিক হবে। একই সঙ্গে সপা নেতা এও বলেন, মহিলারা এগিয়ে যাক, কখনো দেখতে পারে বিজেপি এর ক্ষমতার জন্যই অনেকে দূরে যেতে পারে। বদলাচ্ছে মনস্তে, 15 বছর পর ফের পালাবদল বাংলায়। এবার পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নের দীর্ঘদিন অচলবস্তা কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে চলেছে পূর্ব রেল। বিদায়ী সরকারের অসহযোগিতায় প্রশাসনিক দীর্ঘসূচিতার কারণে থমকে থাকা প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত করার যে প্রধান লক্ষ্য তা বলছে রেলের কর্তারা। রেলের পক্ষ থেকে 100% বরাদ্দ সত্ত্বেও আগের সরকারের অহিনা ট্রাফিক ব্লক করতে না দেওয়া, জমি সংক্রান্ত জটিলতা একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে রেখেছে বলে বারবার অভিযোগ উঠছে। অতীতে একাধিকবার সরব হয়েছেন রেল মন্ত্রীও, এবার কাজে গতি আনতে চাইছেন রেল। হাওড়া স্টেশনের কাছে বেনারস ও চন্দ্রিমা রেল ওভারব্রিজের অবস্থা জরাজীর্ণ, দ্রুত অবস্থার বদলাতে চাইছে রেল। আগে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক, কাজের জন্য পাওয়া ব্লকের অনুমতি না মিললেও এবার জোট কাটবে বলেই আশাবাদী রেলের কর্তারা। নৈহাটি, রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগরের থার্ড লাইনের কাজও আটকে রয়েছে। অন্যদিকে চন্দনপুর, শক্তিগড়, মুরারয় ও বড়হাওড়ার এবং ডানকুনি বেলটিকুড়ি স্টেশনে অতিরিক্ত লাইন তৈরির ওপর জোর দেওয়া হবে। সূত্রে খবর, পূর্ব রেলের জানানো মনোশ্রী মেন্দাল দেস্কর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেস্কর ব্যক্তিগতভাবে উদ্যোগ হয়ে বর্ষার আগে কাজ শেষ করার পাশাপাশি আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। বর্তমান কলকাতার সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতার সংবাদের সঙ্গে।